প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো হাইড্রার খাদ্য পরিপাক সম্পর্কে। চলো আগে আমরা জানি পরিপাক কি। সে কিভাবে খাবারটা তার গায়ের ভিতরে ঢোকার পরে খাবারটা ভেঙে তার শরীরের ভিতরে আত্মস্থগিত হয়ে থাকে, আর সেই জটিল প্রক্রিয়াটাই হলো পরিপাক। চলো আমরা পরিপাকের সংজ্ঞাটা খুব ভালো করে জানি। পরিপাককে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে জৈব রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ায়, জৈব রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়া আমরা যে মুখ দিয়ে খাবারকে চিবোচ্ছি, দাঁত দিয়ে কাটতেছি, হাইড্রা কি করেছে? হাইড্রা তার দেহের সংকোচন প্রসারণ, কোষিকার সাহায্যে, ফ্লাজেলার আন্দোলন, এভাবে সে খাদ্যটাকে যে ভেঙে টুকরো টুকরো কণায় পরিণত করেছে, তাই হলো তার যান্ত্রিক প্রক্রিয়া। আর জৈব রাসায়নিক, খাবার এনজাইমের সাথে মিশে হরমোনের ক্রিয়ায় সৃষ্টি হয়, খরিত হয় এনজাইম, ওই এনজাইমের সাথে খাবারটা ভালোভাবে মিশে খাবারটা ভাঙে। তাহলে এটাই হলো জৈব রাসায়নিক প্রক্রিয়ায়। সে কি ধরনের খাবার গ্রহণ করে? সে গ্রহণ করে জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাবার, যে খাবারটাকে সে সরাসরি পরিপাক করতে পারে না। কেমন খাবার? জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য। কার সাথে পরবর্তীতে ক্রিয়া করে? এনজাইমের সাথে ক্রিয়া করে। হরমোনাল ক্রিয়ায় সৃষ্টি হয়, খরিত হয় শরীরের বিভিন্ন এনজাইমগুলো। তাহলে আমরা বলতে পারি হরমোন ও এনজাইমের ক্রিয়ায় ভেঙে, আমি কিন্তু শুধু হাইড্রার পরিপাকের কথা বলতেছি না, সকল প্রাণীর খাদ্য পরিপাকের সংজ্ঞাটা আমি এখানে বলতেছি। তাহলে কি বললাম? হরমোন ও এনজাইমের ক্রিয়ায় ভেঙে সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক। আবার শুনি সংজ্ঞাটা, যে জৈব রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়ায় জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য খাদ্যবস্তু হরমোন ও এনজাইমের ক্রিয়ায় ভেঙে সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিণত হয়, তাকে বলা হয় পরিপাক। যে কোনো খাদ্য পরিপাকের মূলনীতি হলো আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ অর্থাৎ জল যোগে খাদ্যটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হওয়া। উদাহরণ দেই, মনে করো একটা খাবার হলো সুক্রোজ, C12H22O11। তাহলে এটা ভাঙার জন্য যে এনজাইমটা লাগবে নাম হলো সুক্রেজ। সুক্রেজ কি করবে? আর্দ্র বিশ্লেষণ, সে পানি সাপ্লাই দিবে, পানি যোগে খাবারটা ভাঙতেছে, ভেঙে কি হলো? সুক্রোজ ভেঙে তৈরি হয় এক অণু গ্লুকোজ প্লাস এক অণু ফ্রুক্টোজ। তাহলে কি তৈরি হলো? C6H12O6 গ্লুকোজ, ফ্রুক্টোজের সংকেত একই, C6H12O6। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, হাইড্রোজেন কয়টা আসছিল? 22টা পরমাণু ছিল, আর এখানে কয়টা? 12 12 24টা। তাহলে হাইড্রোজেন কয়টা লাগবে? 2টা হাইড্রোজেন লাগবে। কে দিতেছে? সুক্রেজ এনজাইম। এবং দেখো সাথে কি এখানে অক্সিজেন আছে কয়টা পরমাণু? 11টা। আর এখানে কয়টা আছে? 6 6 12টা। তাহলে অক্সিজেন একটা লাগবে। অক্সিজেন কে দিতেছে? এই সুক্রেজ এনজাইমই কিন্তু অক্সিজেন সাপ্লাই দিতেছে। এই সুক্রেজ এনজাইম পানির অণু সাপ্লাই দিতেছে। এর ফলে এই অংশগুলো দুটি, হাইড্রোজেন আর অক্সিজেন, এসে এই খাবারের উপাদানের সাথে মিশ্রিত হয়েছে। এইভাবে জল যোগে বিশ্লেষণ, তাকে আমরা কি বলছি? হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। এইভাবে যে কোনো খাবার ভেঙে জল যোগে বিশ্লেষিত হয়ে ক্ষুদ্র অংশে পরিণত হয়। জটিল, অদ্রবণীয়, অশোষণযোগ্য এনজাইম ও হরমোনাল ক্রিয়ায় ভেঙে সরল, দ্রবণীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিণত হয়, তাকেই বলা হয় পরিপাক। তাহলে এই পরিপাকের সংজ্ঞাটা পুরোপুরি খাটে এই হাইড্রার ক্ষেত্রেও। হাইড্রাতে যে পরিপাক হয়, আমরা সেই পরিপাকটাই দেখব। আর এই পরিপাকটা আমরা দুইটি শিরোনামে আলোচনা করব, বহিঃকোষীয় পরিপাক ও অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক দেহের ভিতরে কিন্তু কোষের বাইরে, তার সিলেন্টার নামক গহ্বরে হয় বহিঃকোষীয় পরিপাক। এবং অন্তঃকোষীয় পরিপাক দেহের ভিতরে, কোষের ভিতরে গহ্বর সৃষ্টি করে, সেই গহ্বরের ভিতরে বিভিন্ন এনজাইম দ্বারা ক্রিয়া করে এই অন্তঃকোষীয় পরিপাকের ঘটনাটি সংঘটিত হয়। তাহলে চলো দেখি এই পরিপাক প্রক্রিয়াগুলো কিভাবে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখতেছি হাইড্রার সর্বশেষে অন্তঃকোষীয় পরিপাক, কোষের ভিতরে পরিপাক। আগের খাবার যখন ক্ষুদ্র ক্ষুদ্র কণায়, ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত হলো, তখন তার এই ক্ষণপদীয় কোষগুলো
এই ক্ষুদ্র খাদ্য কণা বা খাদ্য দানা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাবারটা কি করে? গলদকরণ করে। দেখো কিভাবে ক্ষণপথ তৈরি করলো। ক্ষণপথ তৈরি করলে খাবারটা আরো কাছের দিকে চলে আসে, ভিতরে একটা টান সৃষ্টি হয়। এই টানের কারণে পরবর্তীতে খাবারটা দেখলাম আমরা কি হলো, আগে চিত্রের পরে চিত্র আমরা এরকম দেখতেছি, খাবারটা তার গহ্বরের ভিতরে চলে যাচ্ছে। খাবারটা যখন পরবর্তীতে আমরা দেখলাম পুরোপুরি গহ্বরের ভিতরে চলে গেল, তখন ক্ষণপথের সামনের অংশটুকু বর্ধিত হতে থাকে, বর্ধিত হতে হতে একটা সময় তারা একটা গহ্বর সৃষ্টি করে খাবারটাকে তারা এই ক্ষণপদীয় গহ্বরের ভিতরে নিয়ে আসে। এবং পাশে থাকা নিঃস্রাবী দানাযুক্ত গ্রন্থিকোষ, এই নিঃস্রাবী দানাযুক্ত গ্রন্থিকোষগুলো এনজাইম ক্ষরণ করে। এবং দেখো আমার বইয়ে কিন্তু ক্লিয়ার করে নাই, এই এনজাইমগুলো এই গহ্বরের ভিতরে সাইটোপ্লাজম হয়ে এই দেহ গহ্বরের ভিতরে পাঠাতে থাকে। তাহলে আশা করি প্রসেসটি বুঝতে পেরেছো, খাবারটা কিভাবে কোষের ভিতরে আত্তীকরণের ঘটনাটি ঘটলো। ক্ষণপথ সৃষ্টি করে, খাবারটার মধ্যে একটা টান সৃষ্টি হয়, এই টানের কারণে ভিতরে গহ্বরে চলে আসে। এই গহ্বরে পরবর্তীতে ক্ষণপদের মুখ বন্ধ হয়ে ক্ষণপদীয় গহ্বর সৃষ্টি করে খাবারটাকে ভিতরে নিয়ে আসলো, এবং এনজাইম সাইটোপ্লাজমের উপর দিয়ে এই গহ্বরের ভিতরে এসে খাবারটাকে পরিপাকে সহায়তা করে। এখানে একটু লক্ষ্য করো, 3টি পরিবেশে এই কোষের ভিতরে যখন পরিপাক হয়, 3টি পরিবেশে পরিপাক ক্রিয়া ঘটতে থাকে। কি কি পরিবেশ? প্রথম অম্লীয় পরিবেশ, তারপরে ক্ষারীয় পরিবেশ, এবং সর্বশেষে নিউট্রাল পরিবেশে পরিপাক। প্রথম অম্লীয়, তারপরে ক্ষারীয়, তার পরবর্তীতে নিউট্রাল পরিবেশে। কিভাবে পরিপাক হয়? এখানে সরাসরি এনজাইম কাজ করে। এই গ্রন্থিকোষ এনজাইম ক্ষরণ করে সাইটোপ্লাজম হয়ে এই গহ্বরের ভিতরে যখন পাঠায়, তখন তার ভিতরে পরিপাক ক্রিয়াটি শুরু হয়। তাহলে প্রথম অম্লীয় পরিবেশে এনজাইম কাজ করে কে? ট্রিপসিন। ইহা আগের পলিপেপটাইড ও অবশিষ্ট জটিল। তাহলে কি বলতেছিলাম শিক্ষার্থীরা, লক্ষ্য করো, প্রথম অম্লীয় পরিবেশে এই পলিপেপটাইড এবং অবশিষ্ট জটিল আমিষ, আগে তো কিছু পরিপাক হয়েছিলই, বহিঃকোষীয় পরিপাক আমিষের উপরে হয়েছিল পেপসিন এনজাইমের প্রভাবে। তাহলে এইবার ট্রিপসিন এনজাইমের প্রভাবে অবশিষ্ট জটিল আমিষ ও পলিপেপটাইড, আগের সৃষ্টি হওয়া পলিপেপটাইড, এটা তৈরি হলো অ্যামিনো অ্যাসিডে। এই অ্যামিনো অ্যাসিড কিন্তু আর পরিপাক দরকার নেই, শেষ পরিপাক। এই কোষ কিন্তু অ্যামিনো অ্যাসিডকে সরাসরি গ্রহণ করতে পারবে। তাহলে প্রথমে আমরা দেখলাম আমিষ জাতীয় খাদ্যের উপর পরিপাক, আর আমিষ তৈরি হলো অ্যামিনো অ্যাসিড। শিক্ষার্থীরা লক্ষ্য করো, দ্বিতীয়তে ক্ষারীয় পরিবেশে, এই ক্ষারীয় পরিবেশে কাজ করবে লাইপেস এনজাইম। আর লাইপেস এনজাইমটি কার উপর কাজ করে? জটিল স্নেহ জাতীয় খাবারের উপরে। যে কোনো মাংসের সাথে কিন্তু চর্বি লেগে থাকে, চর্বি থাকেই সাথে। তাহলে এখানে আমিষের সাথে, সে তো কার্নিভোরাস, আমিষ বা মাংস খায়, তার সাথে লেগে থাকা স্নেহ জাতীয় খাদ্য উপাদান লাইপেস এনজাইমের প্রভাবে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। আর এই পরিপাকটা হয় ক্ষারীয় পরিবেশে। এবং সর্বশেষে নিউট্রাল পরিবেশে অ্যামাইলেজ এনজাইম, হ্যাঁ, সে শর্করা না চাইলেও খাবারের সাথে সাথে শর্করা জাতীয় কণা তার শরীরে প্রবেশ করে, এবং প্রাণীর গায়ে সঞ্চিত শর্করা, আবারও বলতেছি, অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে চলে আসে শর্করা, এবং প্রাণীর দেহে থাকা সঞ্চিত শর্করার উপর কাজ করে অ্যামাইলেজ এনজাইম। কি পরিবেশে? নিউট্রাল পরিবেশে। তাহলে যে কথা বলতেছিলাম, নিউট্রাল পরিবেশে অ্যামাইলেজ এনজাইম অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে প্রবেশ করা শর্করা এবং প্রাণীর দেহে সঞ্চয়জাত শর্করা এই অ্যামাইলেজ এনজাইমের প্রভাবে ভেঙে সে তৈরি হয় গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই ধরনের মনোস্যাকারাইড বা সামান্য পরিমাণ ডাইস্যাকারাইডও পরিণত হতে পারে, যার কোষ তখন তাকে ভেঙে সরল রূপে কাজ করতে পারে, শক্তির উৎস হিসাবে ব্যবহার করতে পারে। তাহলে এই ছিল পরিপাক। হাইড্রা খুবই নিচু শ্রেণীর একটি প্রাণী, কিন্তু তার পরিপাকও দেখলাম আমরা উপরের স্তরের প্রাণীর মতো। আসলে আমরা কিন্তু ভবিষ্যতে পড়ব মানুষের পরিপাক।
আমাদের উদ্দেশ্য কিন্তু মানুষের পরিপাক পড়াই, কিন্তু একটা নিচু শ্রেণীর জীব, একটা নিচু শ্রেণীর প্রাণী, তার গায়ে কিভাবে পরিপাক হয়েছে, অর্থাৎ আমরা ওই মানুষ পরিপাকের জন্য, মানুষের খাদ্য পরিপাকের জন্য যে বিস্তারিত পড়া, ওই পড়ার মনে করো এবিসিডি আজকে আমরা দেখলাম, সরল অংশটা আমরা দেখলাম। মনে রাখবা, বায়োলজি হলো একটি কম্পারেটিভ স্টাডি, তুলনামূলক আলোচনা। আমরা বিভিন্ন প্রাণীর জৈবনিক ক্রিয়া এই জন্যই দেখি, তাদের সাথে কম্পেয়ার করে, তাদের সাথে তুলনা করে আমরা পরবর্তীতে আমাদেরটা হিসাব করি। তাহলে এইভাবে তুলনা করে যদি পড়া যায়, তাহলে এই জ্ঞানটা মাথার মধ্যে অনেক বেশি দিন স্থায়ী থাকে, আমরা পরিষ্কার একটা ধারণা পাই। আশা করি আমি আজকে যে অংশটুকু আলোচনা করেছি, তোমরা ওই অংশটুকু পরিষ্কারভাবেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।